এতদিনে তো বাড়িটার পোকামাকড়ের বাড়ি হয়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ আমার পাশ থেকে মুদাচ্ছের বলে কে যেন ডেকে উঠল। কেউ ডেকে উঠলো। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিস্মিত হয়ে পাশে ফিরে তাকালাম। ওমা, এই যে অল্প বয়সী এক মেয়ে। আমি বলতে লাগলাম, কে মা তুমি? কি বলছো? আমায় চিনতে পারলে না? ভালো করে দেখো। আমি তাকিয়ে রইলাম আর চেষ্টা করলাম চেনার। হঠাৎ বুকের ভেতরটা ধুপ করে উঠলো। যা ভাবছি তাই নয় তো? তবে আমি কিভাবে ওর চোখে চোখ রেখে কথা বলবো? ওর তো কোনো দোষ ছিল না। ও যদি আমায় প্রশ্ন করে কেন আমি এমনটা করেছিলাম, তবে আমি কি জবাব দেব ওকে? আমি যে ওর কাছে অপরাধী হয়ে যাব। আমি চোখ নামিয়ে নিলাম এই কথা ভেবে। মেয়েটি বলতে লাগলো, কেন চোখ নামিয়ে নিচ্ছ মা? তুমি তো চোখ নামিয়ে নেওয়ার মতো কোনো কাজ করোনি। তবে কেন অপরাধীর মতো মাথা নিচু করছো? আমি চোখ তুলে অবাক দৃষ্টিতে ওর দিকে তাকালাম। একটা বার তোমার মেয়েটাকে বুকে টেনে নিবে না মা? একটা বার মনে বলে ডাকবে না? আমার চোখ জলে ঝাপসা হয়ে এলো ওর কথা শুনে। কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলাম, মনি, আমায় ক্ষমা করে দিস মা। মনি ঝাঁপিয়ে আমার বুকে এসে বলতে লাগলো, এমন করে বলো না মা। আমি জানি একটা মেয়ে কখন তার নারী ছেঁড়া ধন অন্যকে দিয়ে দিতে পারে। আমিও যে একটা মেয়ে। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। জানো মা, ছোটবেলায় বাবাকে প্রায় দেখতাম তোমার ছবির সামনে বসে কাঁদতে। বাবাকে কতবার জিজ্ঞাসা করেছি কেন বাবা কাঁদছে, ছবিটা কার? বাবা শুধু বলতো, সময় আসুক তোকে সব বলবো। তারপর আমার যখন 7 বছর, তখন মা মানে মীরা মা একদিন স্ট্রোক করে মারা গেল। বাবা সেদিনও খুব কেঁদেছিলেন। মণিমা জন্মগতই মানসিক রোগী ছিল, তাই আমি আর মা দুজনেই বাবার কাছে ছোট বাচ্চার মতো ছিলাম। ছোট বাচ্চার মতো বাবা আমাদের দুজনকেই সামলে রাখতো। আমি এবার মণিমাকে থামিয়ে প্রশ্ন করলাম, কি বললি তুই? মীরা জন্মগত মানসিক রোগী ছিল আর ও মারা গেছে? হ্যাঁ মা, আর তোমার কথা আমি জানতে পারি আমার যেদিন 15 বছর বয়স পূর্ণ হলো সেদিন। সেদিন বাবা আমাকে সব বলে। তোমার সাথে বাবার পরিচয়, বিয়ে, ডিভোর্স, তারপর আবার মীরা মায়ের সাথে বিয়ে, সবটা। তোমার কথা জানার পর আমি তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু তুমি নিজেকে এতটাই গুটিয়ে রেখেছিলে যে তোমার কোনো খোঁজই আমি বা বাবা কেউ পাইনি। তারপর বাবা একদিন আমায় তোমাদের এই ছোট্ট বাড়িটা নিয়ে আসে। আমার আর বাবার বিশ্বাস ছিল শেকড়ের টানে এই বাড়িটাতে তুমি একদিন ঠিক ফিরে আসবে। তাই আমি আর বাবা রোজ বিকালে এখানে এসে তোমার প্রতীক্ষায় থাকতাম। আর দেখো, আজ ঠিক তুমি চলে এলে। আমি অবাক হয়ে মনিকে জিজ্ঞাসা করলাম, তোর বাবাও আমার প্রতীক্ষা করতো? কেন মা, তোমার কি বিশ্বাস হচ্ছে না? আমি জানি তোমার বাবার প্রতি অনেক অভিমান আছে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে ছেড়ে মীরা মাকে বাবা নিজের ইচ্ছায় বিয়ে করেনি, বাধ্য হয়ে বিয়ে করেছিল। তোমার আর বাবার বিয়ের কথাটা দাদাভাই জানতেন না, তা তো তুমি জানোই। দাদাভাইয়ের অনেক টাকার ঋণ ছিল। পাওনাদারদের টাকা দিতে না পারায় তাদের করা অপমানের কারণে দাদাভাই যখন প্রায় মৃত পথে যাচ্ছে, ঠিক সেই সময় মীরা মায়ের বাবা দাদাভাইয়ের সব ঋণ পরিশোধ করতে রাজি হন, কিন্তু তার বিনিময়ে মীরা মাকে বিয়ে করার শর্ত দেন। বাবা তখন জন্মদাতা পিতাকে বাঁচানোর জন্য নিজের ভালোবাসা ত্যাগ করেছিল। কিন্তু বাবা তোমাকে এখনো আগের মতোই ভালোবাসে। তুমি বাবাকে ভুল বুঝো না প্লিজ। আমার দু চোখে নোনা জল ভিড় করেছে আবার। আমি কেবল মনিকে জড়িয়ে কাঁদতে লাগলাম। হঠাৎ মনে হলো আমাদের থেকে কিছুটা দূরে কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ মুছে ভালো করে তাকালাম। ওটা যে আতিক, তা বুঝতে আমার খুব পেট পেতে হলো না। ওর চোখ দুটো জলে ভেজা। কতদিন পর মানুষটাকে দেখলাম। আমি আতিককে উদ্দেশ্য করে বলতে লাগলাম, দূরে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। দেখলাম আতিকের মুখে হাসি ফুটেছে। আতিক এগিয়ে আমাদের কাছে এসে বলতে লাগলো, অনেক অন্যায় করেছি তোমার সাথে। জানি না আমি আদৌ ক্ষমা পাওয়ার যোগ্য কিনা।
তবুও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি নিজে ভাবতে লাগলাম, আতিকের আমার প্রতি করা অন্যায়গুলোর কোনো প্রতিবাদ আমি না করলেও আমার চুপ থাকাটাই তো আমার প্রতিবাদ ছিল। মনের কথা কোথাও না কোথাও আতিকের প্রতি অভিমান জমেছিল। এই দীর্ঘ কয়েক বছরে সে অভিমান আরো বেড়ে গিয়েছিল, কিন্তু আজ সবটা শোনার পর অভিমানগুলো যেন কর্পূরের মতো উবে গেছে। আমার চুপ থাকতে দেখে আতিক আবার প্রশ্ন করলো, কিছু বলছো না যে? আমায় ক্ষমা করেছো তো অলিভিয়া? আমি আতিকের কথায় ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। অতঃপর বলতে লাগলাম, তোমার প্রতি আমার আগেও কোনো অভিযোগ ছিল না, আজও নেই। মনে উৎসাহ নিয়ে বলতে লাগলো, তবে এখন থেকে আমরা সবাই সুখে দুঃখে একসাথে থাকবো। মা, তুমি কালো ঘুমের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছো। জীবনে প্রতিবাদহীনভাবে অনেক ত্যাগ স্বীকার করেছো। আর না মা, বলো না মা, তুমি থাকবে তো? বলো। আমি মুখে হাসি ফুটিয়ে মনির মাথায় হাত বোলাতে বোলাতে মাথা নাড়লাম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এতক্ষণ ত্যাগ গল্পটির শেষ পর্ব শুনলেন আমার কণ্ঠে। আসলে আমাদের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যায়, যে কারণে অনেকগুলো জীবন একসাথে নষ্ট হয়ে যায়। না পারে সুখে থাকতে, না পারে কাউকে সুখে রাখতে। এজন্য কোনো কিছু করার আগে অবশ্যই ভেবেচিন্তে করা উচিত। জীবনে আসলে ভোগই সব না, ত্যাগেও অনেক সুখ পাওয়া যায়, যেটা আমরা এই গল্পের মাধ্যমে বুঝতে পারলাম। প্রকৃতপক্ষে কেউ কাউকে ভালোবাসলে তার জন্য সে পুরো দুনিয়াটা ত্যাগ করতে পারে, যেটা অলিভিয়া আমাদের এই গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। প্রত্যেকেই তার জীবনসঙ্গীর সাথে সারাটা জীবন কাটাবে, বৃদ্ধ হবে বলেই এই আশা নিয়েই বুক বাঁধে সংসারে। কিন্তু অপ্রীতিকর কিছু ঘটনার কারণে আসলে সেটা হয়ে ওঠে না। আমরা সবাই দোয়া করব যেন সবাই সবার সংসার জীবনে অনেক সুখে থাকে, সবাই সবার জীবনসঙ্গীকে পাশে নিয়ে তার বৃদ্ধ বয়স এবং মৃত্যু অবধি জীবন কাটাতে পারে। আজ এ পর্যন্তই। সামনে কোনো ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।